দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 4 মাস অতিবাহিত হবার পথে। এই 4 মাসে সরকারের সংস্কার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি কতটুকু? অন্যদিকে রাজনৈতিক দলগুলো সরকারকে প্রতিদিনই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য তাগাদা দিচ্ছে। তবে সেটা ইউনূস সরকার খুব বেশি আমলে যে নিচ্ছেন না, সেটা উপদেষ্টা আসিফ মাহমুদের কথাই আমরা দেখতে পাই। আজ তিনি বলেছেন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তো হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচনের জন্য তারা আবারও রাজপথে নামবেন। সব মিলিয়ে কোন পথে যাচ্ছে দেশ, মোটামুটি এসব নিয়েই আমরা আলোচনা করব আজকের এই সময়ের পুরোটা জুড়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহারিন আই খান এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। ধন্যবাদ। আমি নাহারিন আই খান আপনাকে দিয়ে শুরু করতে চাই আমার আজকের আলোচনা। ডক্টর ইউনূস সরকারের 4 মাস আগামী 5 তারিখে পরে মানে কয়েকদিনে আছে সব মিলিয়ে। এই 4 মাসে সরকারের যে অবস্থা, তাতে কি আপনার মনে হচ্ছে যে সরকার খুব ভালো চলছে, দেশ খুব ভালো চলছে? আপনার কি মনে হচ্ছে? আমার কাছে কিছুটা হযবরল তো মনেই হচ্ছে। প্রশাসন নিয়ে প্রতিদিনই এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, বিভিন্ন সেক্টরে নানা রকম প্রেশার গ্রুপ কাজ করছে। তারপরে ছাত্ররাও আছে বৈষম্যের, তারাও ঠিক মতো নানা রকম কথাবার্তা বলছে, যেটা সরকার অনেক সময় বিব্রত হচ্ছে। সব মিলে আমার কাছে মনে হচ্ছে না যে স্মুথলি চলছে। হ্যাঁ, আপনার যা মনে হচ্ছে, একজন সাধারণ মানুষ হিসেবে আমারও তাই মনে হচ্ছে। কারণ দেখেন, প্রতিদিনই খবরের কাগজগুলোতে একই জিনিসের পুনরাবৃত্তি, সংস্কার, নির্বাচন, তাই না? কয়েকটা জিনিসের মধ্যেই কিন্তু একটা চক্র। আমার মনে হচ্ছে যে আমরা ইকোলজিতে ইকোলজিক্যাল সাইকেল পড়ি না, ওরকম একটা বিষয়, যে প্রতিদিনই নির্বাচন নিয়ে কথা হচ্ছে, প্রতিদিনই সংস্কার নিয়ে কথা হচ্ছে, কিন্তু এন্ড অফ দি ডে আপনি দেখছেন যে আসলে সবই ধোঁয়াশা। তো আসলেই তো মানে আপনি 4-5 মাসে দেখেন প্রতিটা টকশোতে এসে কিন্তু একই বিষয় নিয়ে সবাই কথা বলছে। এই সংস্কার দিয়ে শুরু হয়েছে, এগুলোই কথা প্রত্যেকটা জায়গাতে। যেমন আজকে একজন উপদেষ্টা যিনি বলেছেন, একজন ছাত্র উপদেষ্টা, যে নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থানটা হয়নি, এত লোক জীবন দেয়নি। এটা কি নির্বাচন? মানে উনি কেন নির্বাচনকে একটা আক্ষরিক অর্থে দেখছেন? উনি ধরেই নিয়েছেন নির্বাচন মানে একটা দল ক্ষমতায় আসবেন, এবং ক্ষমতায় আসলে মানে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের কি সমস্যা আমি আসলে বুঝতে পারি না। কারণ নির্বাচন তো নির্বাচন নয়, নির্বাচন একটা শব্দ, কিন্তু নির্বাচন হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত, তাই না? তো আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আমি তো বিশ্বাস করি যে এই যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সেটা গণতন্ত্রের জন্য দিয়েছে। যদি গণতন্ত্রের জন্যই জীবন দেয়, এবং তাহলে নির্বাচন নিয়ে তাদের কেন অ্যালার্জি হচ্ছে এই শব্দটা নিয়ে? না, তারা যেটা বলতে চায় যে তারা সংস্কার, তাদের এখন যে সবচেয়ে আলোচিত শব্দ, যে সংস্কারগুলো কমপ্লিট না হয় নির্বাচন হলে। এই যে দেখেন, এই কথাটাও প্রতিদিন বলি, যতগুলো টকশোতে আসি, যে সংস্কার তো আসলে এমন কোনো বিষয় না যে যেটা আজকে আপনি বললেন যে এতটুকু 5% সংস্কার, 10% সংস্কার, এটা একটা চলমান প্রক্রিয়া, তাই না? তো এটা চলতেই থাকবে, সংস্কার হতেই থাকবে। কিন্তু সংস্কার এবং নির্বাচন মানে এই দুটো একটার পর একটা, মানে আমি এটা বুঝি না যে সংস্কার তো আসলে আপনি একটা টাইম ফ্রেমে সংস্কারকে বেঁধে দিতে পারেন না। সংস্কার মানে হচ্ছে ক্রমান্বয়ে একটা উন্নয়ন, তাই না? একটা ক্রনোলজিক্যালি আসবে। তো এটাকে আপনি আসলে কি কোনো একটা টাইম ফ্রেমে বেঁধে দিতে পারেন না। তো এই যে কথাগুলো আসলে বলে, আমি কেন যেন আমার মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের, যেমন আরেকজন উপদেষ্টা আরেকটা কথা বলেছেন, শারমিন মুর্শেদি। হ্যাঁ, আমরা তো আসলে, আমি তো ধরেন একজন নারী হিসেবে নারী উপদেষ্টাদের দেখলে ভালো লাগে না, একটা চোখে এক ধরনের আনন্দ হয়, হৃদয়ে ভালো লাগে। তো উনাদের কথাগুলোও না এমন, যেমন উনি কয়েকদিন আগে বলেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলই মানে ফ্যাসিজমকে ইন্ট্রোডিউস করেছে, বা এই টাইপের একটা কথা বলেছে। বুকে মানে তারা অন্তরে তারা এই ফ্যাসিস্ট করে, লালন করে, এরকম একটা মানে বিষয়। এইটা কি একজন উপদেষ্টা বলতে পারেন যে প্রত্যেকটি মানে আমি বুঝি না যে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল তারা কেন একটা বিপরীতমুখী অবস্থানে আছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার কেন তার প্রতিটা কথায় রাজনৈতিক দলকে তার প্রতিপক্ষ মনে করছে? দেখেন, রিজওয়ানা হাসান এই ধরনের কথা বলছে যে 53 বছরে কি মানে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে পারে না, এবং সমস্যা হয়েছে দেখেই তো আজকে আমি একটু আপনাকে অ্যাড করি। সেটা হচ্ছে যে
সংস্কার তো চলমান পত্রিকা, কেন আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে আসিনি? এটা কি Of course, সংস্কার না? হ্যাঁ, এটা আমরা সংস্কার না। তত্ত্বাবধায়ক সরকারে আসছি, এটা আর কি আপনি সংস্কার না? আমাকে বলেন যে যদি করতেই পারতো তাহলে আজকে রিজওয়ানা হাসান বা যারা আছেন তারা কি আসলে ক্ষমতায় আসতে পারতেন? পারতেন তো না। এখন ক্ষমতার চেয়ারটাই কি এমন কিনা আমি জানি না যে ক্ষমতার চেয়ারে বসলে কি মানুষ আসলে এই ধরনের করে কথা বলে কিনা। শারমিন মুর্শিদি আবার প্রথম দিকে একবার বলেছে যে যখন প্রশ্ন করা হয়েছে যে নারীদের পার্সেন্টেজ এত কম কেন, উনি বলেছেন যে যোগ্য নারী আমাদের এখানে নাকি খুঁজে পাওয়া যায় না। তো এই ধরনের কথাগুলো যে কেন বলে, মানে আমার আসলে কোনো ধারণা নেই। তো এই জন্য আপনার মতো আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম, বিকালবেলা একরকম। মানে এই যে একটা ধোঁয়াশার মধ্যে আমরা আছি, এই ধোঁয়াশা থেকে তো আসলে কোনোভাবেই বের হতে পারছি না, এবং এটা আমাকে আসলে কোনোভাবে স্বস্তি দেয় না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, দেখেন আমরা সবাই তো এই সরকারকে সাপোর্ট করি, তাই না? এবং আমরা সবাই, প্রত্যেকটা রাজনৈতিক দল এই সরকারকে সাপোর্ট করছে, তাই না? মানে এক্সেপ্ট আওয়ামী লীগ। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে তো তাদের তো অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এই রাজনৈতিক দলগুলো, দেখেন আজকে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে ইলেকশনের জন্য তাদের রাজপথে নামতে হতে পারে। তাহলে এখন একটা 4 মাস পরেই যদি প্রধান রাজনৈতিক দলের কাছ থেকে আপনি এই ধরনের কথা শুনতে পান, তাহলে আপনাকে বুঝেই নিতে হবে যে কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দ্বন্দ্ব Synchronize করছে না। কোথাও না কোথাও আছে, তাদের একটা ছন্দপতন হচ্ছে আসলে, তাই না? ধন্যবাদ আপনাকে। আজিজ ভাই, আমি আপনাকে যে প্রশ্নটা করব সেটা হলো যে সংস্কারের যে কথাগুলো বলছে, 13টা সংস্কার কমিশন হয়েছে এবং আমরা এখনো পর্যন্ত খুব কোনোটাই দৃশ্যমান দেখছি না, এবং সবগুলো আধা অবস্থায় আছে, এবং 7 তারিখের মধ্যে ওরা কমিশন হয়তো রিপোর্ট দেবে। কিন্তু সেই যেহেতু রিপোর্ট দেবে 7 তারিখে, এর মাঝখানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মির্জা ফখরুলের এই উক্তিটা খুবই মানে নোটেবল, যে উনি বলেছেন যে আমাদের রাজপথে নামতে হতে পারে নির্বাচনের জন্য। তার মানে কি নির্বাচন, ওনাদের কি কোনো রকম ওনারা আভাস পেয়েছেন যে এই সরকার নির্বাচনে বিলম্বিত করবে কোনো কারণে, এরকম কিছু কি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা বলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি দাওয়াতে ছিলাম বঙ্গভবনে। জি। বর্তমান রাষ্ট্রপতির কাছে ওথ নিয়েছে এই সংবিধান সম্মত রাখার জন্য। জি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, তাদের কি ম্যান্ডেট আছে সংস্কার করার? এরপরেও আমি উদাহরণ দিই, এটা বিবেচনায় নিতে হবে জি। তাদের। শাহাবুদ্দিনের সময়ে 21টা 22টা সংস্কার প্রস্তাব ছিল, পরের সরকার এসে ফেলে দিয়েছে ডাস্টবিনে। এরশাদের সময় উপজেলা পরিষদ করছে না, এরপরে হাইকোর্ট বেঞ্চ বিভাগীয় শহরে দিয়েছে, সার্কিট বেঞ্চ গঠন করারই হয়েছিল। হ্যাঁ। সুপ্রিম কোর্ট তাদের বিচারপতিরা তাদের নিজস্ব ইন্টারেস্টে ওরা বাতিল করে দেয়। বাতিল করতে পারে না, কারণ ওরা মফস্বলে যেতে চায় না। না, হ্যাঁ, এই কারণে। কিন্তু ওরা সংবিধানে ছিল, আইন ছিল, পার্লামেন্টে পাশ করা ছিল। এটা তো পাশ করা জিনিস তো কোর্ট করতে পারে না, বাতিল করতে পারে না। কই কোন সরকার সেটা চেঞ্জ করছে? এরশাদের সময় 3 জোটের রূপরেখা ছিল, আমি সেটাই বলছিলাম। রূপরেখা ছিল, সেটা এটা কি বাস্তবায়ন করেছে? পরবর্তী গভর্নমেন্ট তো এটাকে করেনি। 111 এর সময় সংস্কার করার কারণে আওয়ামী লীগ বিএনপির অনেক নেতা বের করে দিতে, পতন হয়ে গেছে, এবং অনেক লিটার চেহারা আমরা দেখলাম বিদ্রোহী হিসেবে। 121টা 22টার মতো প্রস্তাব ছিল। একটাও অনুমোদন হয়েছে, বাতিল। সুতরাং সংস্কার যে করছে, সামনে নির্বাচন হলে যে দলে জিতুক, তারা যদি এখন এই সংস্কারের প্রসেসে না থাকে, এগুলো তো ট্র্যাশ পেপার। এই কারণেই তো এই সরকার চাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বিশ্বাস রাখতে পারছে না বলে তো তারা করে দিচ্ছে। আমি বলছি, বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দলের সাথে কোনো যোগাযোগ রাখে নাই। মাঠে ময়দানে যখন বলা শুরু করছে আমাদের সাথে কথা বলে না, সংলাপ করে না, তখন ডাকছে 9 দল একদিনে সংলাপ। ওই আমাদের গ্রাম দেশে বলে, আমার কথা আমি কব তো খালি হুনা এলো। তো 9 দলের সাথে সংলাপ একদিনে হয়? আলাদা আলাদা বলেন আপনি, হয় না। এখন পর্যন্ত এই যে সংস্কার কমিশন করছে 11টা টোটাল, এই সংস্কার কমিশনে
আপনার যেহেতু আলটিমেটলি পলিটিশিয়ানরা ক্ষমতায় আসবে, তারাই অনুমোদন করবে, এখানে যদি রাজনৈতিক দলগুলোর আপনার প্রতিনিধিত্ব রাখতো, তাহলে এটা এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি কিন্তু থাকতো। ওরা তো বলছে ওই কমিটি নিয়ে রাজনৈতিক দলের সাথে বসবে। আমি আসতেছি তারপরে। আমি বলতেছি প্রধান উপদেষ্টা বলছে এখন এই যে কমিশনের যে প্রধান সবাইকে নিয়ে রাজনৈতিক দলের সাথে বসবে, এটা এই পার্টটা আমি পরে বলতেছি। আমি বলতেছি একটা কমিশনের রিপোর্ট দিয়েছে, সেটা হলো অর্থনৈতিক কমিটি, ওই যে দেবপ্রিয় না না, ওটা হোয়াইট পেপারের জন্য, ওটা কোনো সংস্কার না। ওই তো হোয়াইট পেপার, হ্যাঁ, শ্বেতপত্র শ্বেতপত্র, দিয়েছে। হ্যাঁ। সে বলছে যে চোরতন্ত্র কায়েম হয়েছিল, বলছে না, এটার ব্যাপারেও কি কোনো মত বিনিময় করছে? এটা শুনে আল্লাহ শুনছে, জানা উল্লাহ জানছে। আবার এই যে যারা সংস্কার করলো, তারা কি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ডায়লগ করছে? ডায়লগ করছে না, করছে। ওই শোনা উল্লাহ শুনছে, বানা উল্লাহ বলে গেছে। মানে আপনি বলছেন কার্যকর ফলপ্রসূ কিছু হয় না। কোনো নাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বলবে মাঠে নামতে হবে? আমার কথা হলো প্রত্যেকটা ছোট বড় রাজনৈতিক দল অভিযোগ করতেছে। ধরেন যদি সংস্কার ব্যাপারে আন্তরিক হতো এবং দ্রুত সমাধান করতে চাইতো, বিএনপির 31 দফা আছে না, সেখানে তো জামাতেরও মত নেওয়া, এটা কমন দাবি। আওয়ামী লীগ ছাড়া সবার কমন দাবি ছিল এটাকে বেসিস ধরে সংস্কার করতে পারতো না? এটার ভিতরে যেটা প্রয়োজন না বাদ দিত, যেটা অ্যাড করতো। শুরুটা এখান থেকে হলে আপনার এই কমিশনে তো লাগে না, সব আছে ওখানে 31 দফার মধ্যে। ওনারা আলাদা আলাদা কমিশন, ধরেন গণমাধ্যম সংস্কার কমিশন ব্রিটেনের নাগরিক, আপনার সংবিধান সংস্কার কমিশন আমেরিকান নাগরিক। এগুলি কি বলেন তো? এগুলি তো ফেলাই দিবে। আমি পরিষ্কার বলতেছি, ব্রিটেনের নাগরিকের প্রস্তাব আর আমেরিকান নাগরিকের প্রস্তাব নেবে না কেউ। আর যেটা সংবিধান সংস্কার করবে, তিনি তো সংবিধান সম্পর্কিত পড়ায়ও না, কিচ্ছু না। তিনি তো জার্নালিজম থেকে আবার আলী রিয়াজ স্যারের কথা বলছেন, তিনি তো এগুলোতে এক্সপার্ট না। তো তিনি বক্তৃতা দিচ্ছে, লেখছে টেক্সে, বাস হয়ে গেছে, তারা এনে বানায় দিল। হ্যাঁ, আর প্রথম বানাইছিল হলো স্বাধীন মালিককে, তিনি কাজ করেন নাই, কি কারণে করেন নাই জানি না। তো আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ওইটি বলতে হয় যে গত নভেম্বরের 15 তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে। সারা বিশ্বে যখন আনইউজুয়ালি সরকার পতন ঘটে, তখন তারা ওই পতনের কারণগুলো এবং ভবিষ্যৎ করণীয় এবং ভবিষ্যৎ সমস্যা এটার ব্যাপারে প্রতিবেদন আমাদের বাংলাদেশের পত্রিকাতে ছাপা হয়েছে, তো প্রথম আলোতেও ছাপা হয়েছে, বিবিসি রিপোর্ট করেছে। সেখানে তো পরিষ্কার বলেছে যে এই যে জনপ্রত্যাশা যদি অন্তর্বর্তীকালীন সরকার ফাইনালি পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলের সাথে যদি দূরত্ব তৈরি হয়, গ্যাপ তৈরি হয়, তাহলে বলে দিছে যে ক্ষমতা কারা নিবে, শূন্যতা পূরণ হবে, রাজনৈতিক দল পূরণ করবে না। আপনার কি সেরকম কোনো আশঙ্কার মনে হচ্ছে না? খুবই আশঙ্কা। কারণ হচ্ছে এই দল, আপনি চিন্তা করেন, প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের ধারণা দিল 2025-এর শেষে এবং 26-এর পরে প্রথমার্ধে তার ব্যাখ্যা দিল আপনার প্রেস সেক্রেটারি, তিনি হলো 30 জনের কথা। এখন তিনি তো আসলে কর্মচারী। এখন চিফ জাস্টিস বড়, চিফ অ্যাডভাইজার বড় না কর্মচারী বড় বলেন? এক। দুই হলো, না, আপনি কি বলতে চাচ্ছেন যে মিস্টার শফিক যেসব কথা বলছে এগুলো সে এখতিয়ার রাখে না? কেন? আর প্রেস সেক্রেটারি দেখেন নাই কোনোদিন? দেখছি। তাহলে উনি যদি বলতো, তাহলে যদি বলে যে আমি আদিষ্ট হয়ে বলতেছি, সরকারি অফিসাররা লাগে না, আমি আদিষ্ট হয়ে, আমি চিফ জাস্টিস, চিফ অ্যাডভাইজারের দ্বারা আদিষ্ট হয়ে বলছি, তাহলে কনফিউশন। উনি তো সেটা বলে না, উনি তো পলিটিক্যাল অ্যাডভাইজারের মতো কথা বলে। আরে উনি যা কথা বলে মনে হয় সরকার সে চালাইতেছে, সে চালাচ্ছে। এক। দুই নম্বরে প্রধান উপদেষ্টা বললেন, আবার প্রেস সেক্রেটারি বললেন, রেজওয়ানা সিদ্দিকী বললেন সংস্কার আগে, আর 53 বছরে রাজনৈতিক দলগুলো রাজনীতি পারে না, আর তারা করছে। তো তারা করছে, তো ভাইরে আপনি অ্যাডভাইজার হলেন কি করে? আপনার বাপ তো দেশই চায় নাই, আপনি যে অ্যাডভাইজার হয়েছেন, কার বাপ দেশ চায়নি?
ওর বাবা দেশ চায় নাই। ওর বাপ কি, মানে আমি ঠিক একটু ক্লিয়ার করি, এই দেশের স্বাধীনতার বিপক্ষের লোক ছিল ওনার বাবা? হ্যাঁ, কি নাম ওনার বাবার? বাবার নাম আমার মুখস্থ নাই এখন, জানতাম আচ্ছা। আছে আমার কাছে রেকর্ড। আমি তো বলছি সত্য কথা। আচ্ছা আচ্ছা, কিন্তু সমস্যা হলো যে সেটা এখন তো উনি স্বাধীনতা বিশ্বাস করেই তো সরকারে আসছে। না, আমি অবিশ্বাস বলছি না, আমি বলছি যে স্বাভাবিকভাবে আপনি দেখেন একটা ফ্যামিলির, আমার কারণে আমার ওয়াইফ ছিল, তার বাবা ছিল মুসলিম লীগের প্রেসিডেন্ট পাবনা এই জামালপুর জেলার, আমার সাথে ঘুরে ঘুরে চেঞ্জ হয়ে গেছে, এটা হয়। ধরেন নাইলে বলেন আমি টকশো করার কারণে আমার পুরো ফ্যামিলি আমরা একটা কেন বিজ্ঞাপন বিরতিতে যাব। তবে আজিজ ভাই একটা জিনিস, যে শফিকের কথা যেটা বললেন, চিফ অ্যাডভাইজার যদি তাকে অনুমোদন না করে তা সে তো বলতে পারে না, সো এটা তো তার কোনো দোষ নাই। এটা তো আপনি অনুমানে করতেছেন। তাহলে আমি তাকে- পাবলিক অ্যানাউন্সমেন্ট যখন হচ্ছে তখন তাকে কমপ্লিট করতে এখানে হবে। আমি একটু হি যোগ ইজ এ করি। কর্মচারী। একটু যোগ করি, সেটা হচ্ছে যে আপনি তো চিফ প্রেস সেক্রেটারির কথা বলছেন, সহকারী প্রেস সেক্রেটারি একজন, ওনার নাম আরিফ সাহেব অর সামথিং, উনি একটা টক শোতে সেদিন এসেছেন, আমি দেখছিলাম একটা টিভি চ্যানেলে। উনি বলছেন যে এই যে আমরা আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছি, এটাই কি অনেক কিছু না? তো আমি তো আসলে সেই শেখ হাসিনা রেজিমের কণ্ঠস্বরই তাদের মধ্যে শুনতে পাচ্ছি। এবং কোনো সহকারী প্রেস সেক্রেটারি এই কথা বলতে পারেন কিনা, কারণ কথা বলাটা তো আমার রাইট, মানে এটা তো উনি আমাকে দান খয়রাত করছে না। আচ্ছা, হ্যাঁ। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, আর নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে। আবার নির্বাচন কমিশনের আজকে প্রধান নির্বাচন কমিশনার যিনি নিয়োগ পেয়েছেন, তিনি একটা এনটিভিকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা সেপ্টেম্বরের আমাদের ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে, তারপরে আমরা তফসিল ঘোষণা করব। তো সেপ্টেম্বরে যদি তফসিল হয়ে যায় তাহলে তো ডিসেম্বরে নির্বাচন আমরা মোটামুটি ধরতে পারি। তাহলে তো নির্বাচনের একটা আমরা মোটামুটি একটা ইঙ্গিত পাচ্ছি। তারপরে রাজনৈতিক দলগুলো কেন আস্থায় নিতে পারছে না? প্রশ্নটা তো আমারও, কারণ এই যে দেখেন, আমি আবার আপনি বলছেন সেপ্টেম্বর, আমি একটু আগে কোনো একটা আপনাদের চ্যানেলে মনে নিউজের স্ক্রলের মধ্যে দেখলাম যে লেখা মার্চের মধ্যে হচ্ছে ভোটার তালিকাটা হালনাগাদ হয়ে যাবে 2 তারিখে হ্যাঁ, প্রকাশ মার্চের করবে এটা। তো তাহলে এই যে দেখেন, একবার সেপ্টেম্বর, একবার মার্চ, আবার একজন বলছে যে নির্বাচনের জন্য জীবন দেয়া হয়নি, আবার একজন বলছে যে নির্বাচন এত তাড়াতাড়ি না, সংস্কার না হয়ে নির্বাচন, মানে আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যারা আছেন এই কাঠামোতে, তাদের কি নিজেদের মধ্যে কোনো নেটওয়ার্কিং সিস্টেম কাজ করে না? বা তারা কি এক একজন মানে যার যা ইচ্ছা, তারা কি যার যা ইচ্ছা তাই করছে? মানে এখন দেখেন এগুলো নিয়ে সরকারি তো আসলে সমন্বয়কদের দিয়ে, তারা যদি হ্যাঁ, তাদেরই যদি সমন্বয়ের সমস্যা। এবং দেখেন নির্বাচন আবার এখন এমন একটা মানে শব্দ হয়ে যাচ্ছে রাজাকারের সমার্থক। মানে আগে যেমন আপনি কিছু বললে আপনি রাজাকার, এখন নির্বাচন চাইলেই, মানে এই কথাটা আপনি যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে বলবেন, সবাই বলছে এই যে নির্বাচন চাচ্ছে তার মানে আপনি ক্ষমতায় যেতে চান, তার মানে আপনি অর্থ কুক্ষিগত করতে, মানে এই ধরনের একটা রাজনৈতিক কথা। দলগুলো রাজনীতি করে তো নির্বাচনের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। হ্যাঁ, এখন সমস্যা হয়েছে কি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, একটু আগে যেটা বললাম যে তারা নির্বাচনকে বা রাজনৈতিক দলকে তাদের প্রতিদ্বন্দ্বী তৈরি করে ফেলছেন। আবার দেখেন একটা বিশেষ রাজনৈতিক দল কালকে বলেছেন যে দেশপ্রেমিক হতে গেলে সবচেয়ে বড় দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী এবং একটি রাজনৈতিক দল। আবার দেখেন এই এত কাল পর্যন্ত আমরা জেনে আসছি দেশপ্রেমিক মানেই হচ্ছে মুক্তিযোদ্ধা। তাহলে আমি নাহরিন, যিনি ধরেন সেনাবাহিনীতে যাওয়ার কোনোই সম্ভাবনা আমার নাই, হ্যাঁ, আমার মানে মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমি অনেক পরে জন্মেছি, এবং আরেকটি বিশেষ রাজনৈতিক দল সেটিও হয়তো আমি করব না, তাহলে আমি কি দেশপ্রেমিক না? মানে এই যে দেশপ্রেমিকেরও একটা সংজ্ঞা আপনি দিয়ে দিচ্ছেন। আবার দেখেন মুক্তিযোদ্ধা প্রসঙ্গে যদি কথা বলি, মুক্তিযোদ্ধা নিয়ে কালকে পরশু 3 দিন 4 দিন তো সব টকশোতে শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা। এখন দেখেন মুক্তিযোদ্ধা নিয়ে যদি আবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে তৌফিক এলাহি চৌধুরী, হ্যাঁ তৌফিক এলাহি যে জ্বালানি উপদেষ্টা ছিলেন, উনি তো বীর বিক্রম ছিলেন, উনি কি এখন জেলে আছেন? বা উনি মনে হয় হ্যাঁ এরকম কিছু একটা। তাহলে মুক্তিযোদ্ধা মানে হলেই মানে উনি অনেক ধরনের এই যে কুইক রেন্টালের যে কুইক রেন্টালের সবচেয়ে বিতর্কিত কাজ উনি করেছেন। হ্যাঁ, তো তাহলে মুক্তিযোদ্ধা হলে আপনি কোনো পরবর্তীতে অপরাধ করতে পারবেন না। এবং এই মুক্তিযোদ্ধা এবং রাজাকার নিয়ে দেখেন একটা রেজিমের পরিবর্তন হয়ে গেল। আবার দেখেন এই যে মুক্তিযোদ্ধা, আজকে আবার দেখলাম ওই কানু সাহেব, উনি নাকি মুক্তিযোদ্ধাই না, বাংলাদেশের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট
এটা তো একটা কন্ট্রোভার্সিয়াল, এটা বলাটা ভেরি সেন্সিটিভ, কারণ মানুষ আপনাকে আসলে এটা সহজভাবে নিবে না। কিন্তু দেখেন, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা যিনি বীর উত্তম ছিলেন, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, এবং তার স্ত্রী যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, একটা কয়েকদিন আগে বাংলা ভিশন একটা নিউজ ফুটেজে আপনি দেখতে পেয়েছেন যে তাকে কিভাবে তার বাড়ির থেকে বিতাড়িত করা হয়েছে, তাই না? তো উনাকে বিতাড়িত করা হলে সেটা নিয়ে কোনো আলোচনা কখনো হয় নাই, কিন্তু একজন মুক্তিযোদ্ধা যিনি অপরাধী, 10টা কেসে আছেন বা কুইক রেন্টাল করেছেন, তাকে আপনি আবার মুক্তিযোদ্ধা মানেই আপনি খারাপ কিছু করতে পারেন না। মানে এটা যে কোন বিচার, সেটা তো আসলে আমি বুঝতে পারছি না। তাহলে এই মুক্তিযোদ্ধা মানে এই ইস্যুগুলা থেকে আমি সবসময় কি বিশ্বাস করি জানেন, যে এই মানে আবার আরেকজন দেখেন কি বলেছেন, আরেকটি রাজনৈতিক দলের এক নেতা উনি বলেছেন যে উনি আবার 16ই ডিসেম্বর মানেন না। মানে হ্যাঁ, ফুয়াদ, হ্যাঁ, উনি বলেছেন উনি আবার 16ই ডিসেম্বর মানেন না। আমার সবসময় মনে হয় কি জানেন, যে যে দেশের অর্থনৈতিক ব্যাকবোনটা, মেরুদণ্ডটা তত সবল নয়, তারাই মনে হয় এত অলংকার এবং কোনো কিছুকে গ্লোরিফাই করতে খুব বেশি পছন্দ করে। দেখেন, কেন আমাকে 16ই ডিসেম্বর নিয়ে তর্ক করতে হবে? কেন আমাকে জাতীয় সঙ্গীত কি হবে সেটা নিয়ে তর্ক করতে হবে? কেন একটা দেশে জাতীয় স্লোগান লাগবে? আপনি আমাকে বলেন তো, কেন লাগবে? কেন একটা দেশে মানে জাতির পিতা লাগবে? মানে জাতির পিতা, জাতির মাতা, মাস্টার মাইন্ড, আমি তো মাস্টার মাইন্ড এবং জাতির পিতাকে একই পর্যায়ে এখন দেখি। হ্যাঁ, এই যে অলংকার করার এক ধরনের টেন্ডেন্সি, এটা থেকে কেন আমরা বের হতে পারি না? একটা দেশে যদি জাতীয় স্লোগান না থাকে, কি হবে সেই দেশের? একটা দেশে আপনার তো একটা বিজয় দিবস আছে, একটা স্বাধীনতা দিবস আছে, সেটাতেই ক্ষান্ত থাকি না কেন? কেন আমাদের এত ইতিহাসের উপর বেস করে সেটাকে সামনে এনে আপনাকে এত কিছু করতে হবে? একটা দেশ জার্মানি, হ্যাঁ, আপনি দেখবেন যে জার্মানিতে বাচ্চারা স্কুলে জাতীয় সঙ্গীত শেখে না, কিন্তু আপনি কি কোনো জার্মানকে কোনোদিন শুনেছেন? পৃথিবীর ইতিহাসে জার্মানি একটা জাতি যে যাদেরকে সবাই মানে উগ্র জাতীয়তাবাদ হিসেবে দেখে, যে না তারা তাদের দেশকে সেইভাবে লালন করে। তাহলে জাতীয়তাবাদ, দেশপ্রেম, সেগুলো আপনার হৃদয়ে থাকবে, সেটা কোনো স্লোগান দিয়ে আসলে এগুলো হয় না। এর মধ্যে আবার দেখেন যে আমি একটু আরেকটা জিনিস বলতে চাই, যে তারেক রহমান একটা কথা বলেছেন, উনি বলেছেন যে উনাকে দেশনায়ক বলা যাবে না। হ্যাঁ, এই জিনিসটাকে আমি আবার অ্যাপ্রিসিয়েট করছি, কারণ এই যে দেখেন, দেশনেত্রী, দেশনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি না, এই অলংকার থেকে আপনি যতদিন না বের হতে পারবেন, আমার ধারণা এই দেশের মানে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে এত বড় করে ফেলার, আপনি দেখেন যে ওই যে বলে না যে লোম বাঁচতে মানে কম্বল উজাড় হয়ে যায়, লোম বাঁচছেন, হ্যাঁ, সবাই মানে কি হবে, কোনটা জাতীয় সঙ্গীত, এইগুলা নিয়ে কথা বলছেন, কিন্তু দেশে এখন পর্যন্ত দ্রব্যমূল্যকে আপনি কন্ট্রোলে আনতে পারলেন না। এখন পর্যন্ত আপনি মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ভয়ঙ্কর সব সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে গতকাল না পরশুদিন একটা চার্জশিট থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং উনাকে বাদ দেওয়া হয়েছে। এবং কি বলা হয়েছে যে বাদ দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে ওইখানে নাকি মানে একজন তাকে রিকোয়েস্ট করেছে। তার মানে এই যে প্রশাসনে যারা আছে, প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিস্টের ভূত যায়নি, অফকোর্স আছে। এবং দেখেন, গতকাল যারা আওয়ামী ফ্যাসিস্টে ছিল, আপনি টিভি মিডিয়া খুলে দেখেন, তারা আজকে দেখছি যে নিউজ পেপারে লিখছে, তারা মিডিয়াতে কথা বলছে, কমপ্লিটলি তাদের ভুল পাল্টে ফেলেছে। তাহলে এই যে একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, যে আপনি গতকাল ছিলেন এই ফ্যাসিস্টের দোসর, আর আজকে আপনি হয়ে গেছেন হচ্ছে গণতন্ত্র রক্ষাকারী মানে একজন। হ্যাঁ, তাহলে এগুলাকে ফোকাস করেন, এই মানে এগুলাকে ফোকাস করাটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আজিজ ভাই, ওই যে নাহারিন আই খানের কথা ধরে আমি যদি বলি, এই যে এত বড় একটা 3টা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এনটিএমসির জিয়ার বিরুদ্ধে তো গুম খুনের প্রচুর অভিযোগ, আপনার সালমান এফ রহমানের বিরুদ্ধে এন্তার অভিযোগ, সাথে আনিসুল হক তো আছে, তাদেরকে বাঁচানোর জন্য এখনো লোক আছে। তার মানে আপনার সরকার তো সংস্কার বলছে, কিন্তু আশেপাশে যারা প্রকৃত তাদেরকে তো বের করার কোনো উদ্যোগই নিচ্ছে না, বিভিন্ন জায়গাতে এখনো তারা বসে আছে। তারপরেও যে বাঁচানোর চেষ্টা করেছে, ফাইনাল রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, তার পরিচয় গোপন করেছে। কি আশ্চর্য! পরিচয় গোপন করে, অর্থাৎ পরিচয় গোপন করে তবুও তাদেরকে ছাড়াতে চেয়েছে। তার তো সাথে সাথে ধরে জেলখানায় দেওয়া উচিত। আপনি খেয়াল করে দেখেন, ডিসি পদায়ন করা হয়েছে, সব প্রশাসন ক্যাডার, আপনার এর বাইরে 25টা ক্যাডার আছে। আপনি বলেন একটা ডিসি হতে কি আইনস্টাইন হতে হয়? আপনি আর্মির আপনার অফিসার নিতে শর্ট কোর্স আছে, লং কোর্স আছে। 6 মাসের ট্রেনিং দিয়ে শর্ট কোর্সে নেয়, লং কোর্সের হচ্ছে ট্রেনিং হলো 2 বছর।
আপনি আর 25টা ক্যাডার থেকে বণিক বার্তায় ছাপা হয়েছে ফেসিবাদের 90% দোষর হচ্ছে 90% প্রশাসন ক্যাডারের লোক হলো DC দোষর আপনি তাদেরকে পদায়ন করলেন। হ্যাঁ, এখন ওই 25টা ক্যাডার থেকে নিয়ে আপনি যদি 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিতেন তাদেরকে ডিসি বানাতে পারতেন না? পারতেন তো। পিআরটিসি তো আছেই, তো দুই, কেন করতে পারতেন না? যতগুলো ইলেকটেড পজিশন উপজেলা লোকাল গভর্নমেন্টের সব বাতিল করে অ্যাডমিনিস্ট্রেটর বানায় দিয়েছেন ইউএনএকে। ইউএনও প্রশাসন ক্যাডারের সব প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, তাহলে টার্গেটটা কোথায়? পুলিশ। আপনি দেখলেন না 15টা প্রতিষ্ঠানের ছাত্ররা দিন করে আপনার গাজীপুরে একটা হসপিটালে ভাঙচুর করলো, একজন মারা গেছে বিনা মানে তাকে চিকিৎসা প্রপারলি দেওয়া হয় নাই বলে। 3 ঘন্টা পরে পুলিশ গেছে, সবাই পুলিশের দোষ করে। আমি বললাম কেন পুলিশ যাবে? পুলিশ তো যদি ওইটা চেক দিতে চায় তাহলে তো তাকে সাউন্ড গ্রেনেড মারতে হবে, তাকে টিয়ার গ্যাস মারতে হবে, তাকে লাঠি চার্জ করতে হবে, তাকে ব্ল্যাঙ্ক ফায়ার করতে হবে। তখন তো বলে এগুলো সবগুলো ফেসিবাদের দোষ, সবগুলো জেলে পাঠাও। হ্যাঁ, এই জন্য পুলিশের এই ট্রমা কাটানোর জন্য যেটা করা উচিত ছিল সেটা হলো যারা খুন করছে, এটা তো ইউটিউবেও পাওয়া যায়, আপনি তদন্ত করে বের করেন, তাদের জেলে পাঠান। যারা দুর্নীতি করছে জেলে পাঠান, বাকিগুলো সাধারণ ক্ষমতা ঘোষণা করে দেন। আর ওই যে স্কাউট আছে, আনসার আছে, তারপরে নতুন রিক্রুট করেন কিছু, হ্যাঁ, ওই শর্ট কোর্সের মতো ট্রেনিং দিয়ে আপনি পুলিশের গ্যাপ 4 মাস হয়ে গেল এখনো দূর করে পারেন নাই। এখন দেখেন সব জায়গায় ডাকাতি হয়। অস্ত্র যে ছাত্রলীগ যে নিষিদ্ধ করে দিলেন, তারা আর এই যে আন্দোলনের সময় প্রায় অধিকাংশ থানা লুট হয়ে গেছে। হ্যাঁ, এই অস্ত্রগুলো কোথায় গেছে? যৌথ বাহিনী করলেন না, অস্ত্র কোথায় উদ্ধার হয়েছে? কই যৌথ বাহিনীতে দৃশ্যমান কোনো আমি অগ্রগতি দেখিনি। এইটাই তো বলছি, আপনার হিসাবে বেরোইছে 2022 সালে 2.5 লক্ষ মানে অস্ত্র আপনার লাইসেন্স দেওয়া হয়েছে, তাহলে এর অধিকাংশ গেছে সরকারি দলে। আর ইয়াতে 25-24 দেওয়া হয়েছে 2.5 লক্ষ। এগুলি কই? থানা লুট হয়েছে, এগুলি কই? অস্ত্র কোথায়? তারপরে ধরেন সেনা প্রধান বলছে সেনানিবাসে 662 জন আশ্রয় নিয়েছে। হ্যাঁ, এদের তালিকা কোথায়? এখন তো দেখি আওয়ামী লীগের সব অর্গানাইজার ভারতে, দুবাইতে দোকানপাটে, নিউ মার্কেটে বেড়াইতেছে, অনেক জায়গায় প্রবাসী সরকার গঠনের হুমকি দিচ্ছে। তো এটা গেল কেমনে বলেন? এটার হিসেব আছে কে কে ছিল? আমরা তো আনঅফিসিয়ালি জানি এখানে 30 জন ভিসি ছিল, কি আশ্চর্য, 5 জন সিটিং জাজ ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তো কোনো জবাব নাই, জোড়াতালি দিয়ে সরকার তো এগুলো তো ইউনূস সরকার তো জবাব দিয়ে চাইতে পারে, সেই এখতিয়ার তো তার আছে, কারণ ওনার হাতেই তো প্রতিরক্ষার। এখন ওইটাই, এখন এনজিও টাইপের সরকার চালাইলে তো হবে না। উনি বিশ্ববিখ্যাত লোক, ওনার পক্ষে 3টা লেখা লিখেছি আমি যখন ওনার বিরুদ্ধে কেস হয়, কারণ আমি বলছি যে উনি জাতীয় সম্পদ হতে পারে। হ্যাঁ, এবং এটা প্রমাণিত হচ্ছে। এখন দেখেন সবাই নির্বাচন, ট্রাম্প জিতছে, সাথে সাথে বলছে না মোদির সাথে খুব ঘনিষ্ঠতা, সুতরাং এখন আমেরিকা বিপক্ষে চলে যাবে। এখন তো নিরাপত্তা সেক্রেটারি তো গতকাল ফোন দিয়ে বলছে যে সব সহযোগিতা করবে। আমেরিকার তো ইয়ে পাল্টে গেছে বিকজ অফ ইউনুস। সারা বিশ্বে ইউনুসের একটা প্রভাব আছে এবং হিপনোটাইজ করার ক্ষমতা আছে। সারা বিশ্বের টাকা তোলে, টাকা দেখেন না, তার বক্তৃতা শোনার জন্য মানুষ টাকা দেয়, টাকা দিয়ে করে। এইগুলো এক জিনিস, আর সরকার চালানো আরেকজন। কিন্তু তিনি সরকার চালানে আমি বলবো লেজে গোবরে করে ফেলছে। ওনার 24 জন মানুষ উনি ঠিক কথা বলাতে পারতেছে না, 24 জন মানুষ 24 প্রকারের কথা বলে। হ্যাঁ, তো ওনার থাকবে কেমন? সুতরাং এখন যদি বলেন ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছে কেন, ওনারা বলছে বিপদে পড়ে। আমাদের গ্রাম দেশে বলে যে খারাপ কথা বলে, খারাপটা বলতেছি না, ভালোটা বলতেছি। ওনারা ফাটা বাসের চেপে করছে। রাজনৈতিক দল, কারণ এখন এটা তো একদিনে ফু দিয়ে উড়াই দিতে পারে, একদিনে দিতে পারতেছে না। কারণ ওই যে ক্রাইসিস রিপোর্ট দিচ্ছে, রাজনৈতিক শূন্যতা হলে তৃতীয় পক্ষ পড়বো, এই জন্য ওনারা তো আবার ক্ষমতায় যেতে চায়, ওনারা এটা ফু দিতে পারে না, আবার এটা সহ্যও করতে পারে না। হ্যাঁ, এই সংস্কারের নামে আছে সংস্কার, তো এটা তো করতেছে, এটাকে সম্পূর্ণ অবৈধভাবে। সবাই যদি, সব দল যদি একসাথে ফ্যাসিস্ট সরকার বাদ দিয়ে
ওই দল বাদ দিয়ে সবাই একমত হয়ে করতো, এটা কিন্তু একটা জাতির মনোভাব প্রকাশ পেত। এখন সব গণঅভ্যুত্থান ঘটাইছে সব মিলে, ফ্যাসিস্ট বাদ দিয়ে সব মিলে। হ্যাঁ, ছাত্ররা অগ্রভাগে ছিল, আমি মানলাম, হ্যাঁ, কিন্তু ক্ষেত্র তৈরি হয়েছে কিন্তু বিগত 15 বছর ধরে। আর ছাত্ররা সামনে আসছে, বুক পেতে দিচ্ছে, তাওয়া গরম ছিল, রুটি ভেজে গেছে। তারপরেও খেয়াল করে দেখেন, মারা কিন্তু গেছে সাধারণ লোক বেশি, হকার টকার শ্রমিক বেশি, সংখ্যায় কিন্তু তারা মারা গেছে। তো এখন আপনি যদি এই যে যারা আন্দোলনে ছিল তাদের সাথে যদি দূরত্ব তৈরি এই অন্তর্বর্তীকালীন সরকারের না হতো, তাহলে কিন্তু মনে হতো এটা জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা রিফ্লেক্টেড হচ্ছে। ওনারা 24 জন আলাদাভাবে সরকার চালাতে চায়, ওনাদের কোনো বেসিস নাই, কিছু নাই, কি করবে সংসার করে, কি করবে? এগুলো তো তাবিজও বানাইতে পারবে না, তাবিজ বানাও রাখতে পারবে না, ফেলাই দিবে তো ট্রান্সফার। বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি বলবে আমার 31 দফার সংস্কার সব দল মিলে করছে, আওয়ামী লীগ ছাড়া, সুতরাং এইটাই ম্যান্ডেট। হ্যাঁ, সব দল মিলে করছে, প্রয়োজনে তারা আবার এই যে সংস্কারে আছে না যে গণভোট একটা ভোট দিবে, 50 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে আসছে, রিভাইভ হয়েছে, প্রয়োজনে ভোট দিবে। তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ হতেছে, কারণ আমি এটাও লিখছি যে তত্ত্বাবধায়ক সরকার যেটা বাতিল করছে সম্পূর্ণ অবৈধভাবে বাতিল করছে, আমি লিখছি, এটা কালের কণ্ঠে সমকালে ছাপা হয়েছে। তো এখন এই জন্যই আমি বলছি যে আপনি যেটা হাত দিবেন, আপনার তো এইটা বাস্তবায়ন করার ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সুতরাং আপনি এটা কেন করতেছেন? আপনি কিন্তু তাকে তো পলিটিক্যাল দলগুলো করছে, অ্যাসুরেন্স দিচ্ছে যে আপনারা করেন, আমরা আছি, আপনার সহযোগিতা করব। সেটা হলো এই যে আন্দোলনটা শুরু হয়েছে ছাত্ররা, বলেন তো দেখি, ছাত্রদের দফার ভিতরে কোথাও সংস্কার ছিল? কোটার সংস্কার ছিল, চাকরির সংস্কার, সেটা তো হয়ে গেছে। আচ্ছা, সেটা হয়েছে। আর ফাইনালি যায় এক দফা। এক দফা যখন দাবি করছে, আপনি দেখেন বন্দোবস্ত, এটা হলো ছোট রাজনৈতিক দলের শব্দ। এই শব্দগুলো ভিতরে সব পলিটিশিয়ান নামছে, ভিতরে ঢুকে ভাষাগুলো দিয়ে দিছে। এখন ফ্যাসিস্টের বিলোপ চাইছে, হ্যাঁ, ফ্যাসিস্টের বিলোপ হয়ে গেছে। এখন ওই যে ছাত্র উপদেষ্টা বলছে ফ্যাসিস্টের বিলোপ মানেই সংস্কার, কারণ তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। এটার মানে তো উনি এটার ইন্টারপ্রিটেশন দিলে তো হবে না। ওরা ফ্যাসিস্টের বিলোপ চাইছে, ফ্যাসিস্ট চলে গেছে। হ্যাঁ, সংস্কার করবে তো আপনি তো সংস্কার করতে পারছেন না, কারণ আলটিমেটলি সংসদে অ্যাপ্রুভ করতে হবে। সুতরাং যারা অ্যাপ্রুভাল করবে তারা রাজনীতিবিদ। হ্যাঁ, আপনি রাজনীতিবিদদের সাথে দূরত্ব তৈরি করতেছেন কেন? রাজনীতিবিদদের সাথে যুদ্ধ লাগাচ্ছেন কেন? বলেন যে 23 বছরের রাজনীতিবিদরা পারে নাই, আমরা 53 বছরে আমরা পারবো। এটার মানে কি? টন্টিং। একটা ব্যক্তি টন্টিং করে, একজন ব্যক্তি একটা রাজনীতিবিদকে বুড়ো আঙুল দেখাচ্ছে। আরে ভাই, তোরা তো দয়ায় আসোস, এখনো ক্ষমতায় দয়ায় আছে, রাজনীতিবিদরা হুঙ্কার দিলে তো সব বেশি যাবে। এটা তো ওজনই মাপতেছে না, এটা তো এনজিও চালানো না, মাস্টারি করা না। হ্যাঁ, মাস্টারি করলেন আপনি ভালো মাস্টার হইতে পারেন, ভালো সরকার চালাতে পারবেন না। সরকার কারণ জনগণের পালস পলিটিশিয়ান বোঝে, পেশাজীবী বোঝে না। আমিও আগে ছাত্র রাজনীতি করছি, কিন্তু এখন আমি বুঝবো না। একটা পলিটিশিয়ান যা বোঝে, দেখেন একটা পলিটিশিয়ান যদি আপনি মন্ত্রী বানায় দেন, যত দুর্বলই মনে হয় সে কিন্তু চালায় যায়, কিন্তু একটা পেশাজীবী হলে হামাগুড়ি খাইতে থাকে। এই জন্যে রাজনীতিবিদরা এখনো বলা হয় দেশ চালানো রাজনীতিবিদরা এখনো শ্রেষ্ঠ বিশ্বে। সুতরাং রাজনীতিবিদরাই পার্লামেন্ট ফর্ম করবে, পার্লামেন্টে যত সংস্কার করেন, যা কিছু করেন, এমনকি এই সরকারের পিরিয়ডটাকেও বৈধ করতে হবে সংসদ, নাহলে এটা অবৈধ হবে। সবগুলো 7 অনুচ্ছেদ অনুযায়ী ফাঁসি কাস্টে দাঁড়াইতে হবে। আচ্ছা, আমরা পর্যন্ত না যাই, আর আমরা পজিটিভ নিয়ে চিন্তা করি। আচ্ছা, আমি একটু নারী খাই, আপনার কাছে আসি যে শেখ হাসিনাকে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। সে তো ইন্ডিয়া পালিয়ে মহা ভালোই আছে, দিনকাল তার ভালোই কাটছে, কিন্তু তাকে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশের ইউনূস গভর্নমেন্ট একটা উদ্যোগ নিচ্ছে এবং ফরেন অ্যাডভাইজার ওই দিন বললেন যে তিনি একটা কূটনৈতিক নোট পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। সেই চিঠির জবাবও তারা চিঠিতে পেয়েছে, এটা তারা ইনফর্ম করছে, কিন্তু চিঠির কোনো জবাব দেয়নি। কিন্তু এক্সট্রাডিশন একটা চুক্তি আছে বটে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, কিন্তু সেই চুক্তি অনুযায়ী ইন্ডিয়াকে কি বাংলাদেশের কাছে মোদি গভর্নমেন্ট হস্তান্তর করবে, কিংবা আমরা কি আদৌ তাকে ফেরত আনতে পারবো? আর না পারলে তার অনুপস্থিতিতে যে বিচার কার্য চলছে সেইটা কি মানে সুষ্ঠুভাবে চলবে কি না?
আপনি আমাকে একটা কথা বলেন যে আপনার সবচেয়ে প্রিয় যে মানুষ সে যদি বিপদে পড়ে আপনার বাসায় আসে, আপনি তাকে বের করে দিবেন? দিবেন না, সে যত বড় অপরাধী হোক না কেন। ভারতকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যে আমি যা দিয়েছি ভারত তা কোনোদিন ভুলতে পারে না। তাহলে এরকম একটা পরম আত্মীয়কে একটা এক্সট্রাডিশন মানে চুক্তি করে আপনার আনাটা কি মনে হয় সম্ভব? গতকাল ওনার পুত্র উনি ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন এবং সেখানে বলেছে যে ওনার নামে ইন্টারপোলে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এটা একটা মিথ্যা কথা, এটা আসলে করা হয়নি। আবার আমি কোথাও কোথাও শুনছি, গতকালই শুনেছি যে এই যে এক্সট্রাডিশন যে চুক্তিটা মানে যার মাধ্যমে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে এটা নাকি নিছক একটা চিঠি পাঠানো হয়েছে, অফিসিয়ালি নাকি এক্সট্রাডিশনের যে নিয়ম আছে সেটা মেনে করা হয় না। আমি জানি না, এটা একটা মানে পার্সোনাল কনভারসেশন আমি শুনতে পেয়েছি। জাতির সাথে তামাশা করছে তাহলে? মানে এখন হচ্ছে কি যে আপনাকে মনে রাখতে হবে যে ইউনূস সরকার কি আসলেই শেখ হাসিনা যদি এই মুহূর্তে ফেরত আসে বা তাকে যদি আনা হয় সেই প্রেশারটা কি উনি নিতে পারবেন কিনা, তাই না? আমার তো মনে হচ্ছে না যে ইউনূস সরকার যতই বলুক না কেন তার উপদেষ্টা যে নির্বাচন এতকাল পরে হবে, এতদিন পরে হবে, নেক্সট ইয়ারে মাঝামাঝি যে অর্থনীতির যে অবস্থা, আপনার মনে হয় যে এই সরকার দেশ চালাতে পারবে? আমার তো তা মনে হয় না। উনারা দেখেন মানে এইসব কাজের বাইরে যে কি করে, আমি আসলে জানি না যে একজন মৃত ব্যক্তি সম্পর্কে এই কথাটা বলা আমার ঠিক হবে কিনা। হাসান আরিফ যিনি মারা গেছেন, উনি মারা যাওয়াতে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বিশ্বাস করেন হাসান আরিফ, উনাকে আমি ধরেন যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, নিউজ পেপারটা প্রতিদিন পড়ি, আমি কিন্তু উনাকে গত ৩-৪ বছর আগে উনার পারিবারিক একটা কলহের কারণে আমি উনাকে চিনতে পেরেছি। যে অভিযোগটা উনার পরিবার বা উনার এগেইনস্টে আছে, নারী নির্যাতনের একটা বিষয় আছে এবং এটা অফিসিয়াল, আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে একজন উপদেষ্টা হতে পারেন এই ধরনের, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, যে জায়গাতেই হোক কোনো না কেন। ব্যক্তির জন্য শোক দিবস ঘোষণা আমি ওইগুলো বাদই দিলাম, মানে সেটা ওটা আমি বাদই দিলাম। আপনি বলেন যে একজন বাংলাদেশে কি আর কোনো মন্ত্রী মারা যায়নি কোনোদিন? বাংলাদেশে কি আর কোনো বড় মানুষ কোনোদিন মারা যায়নি? বরং আমি মনে করি যে বাংলাদেশে ধরেন যত বড় বড় শিল্পী আছেন যারা মারা গেছেন তাদের নিয়ে আপনি শোক দিবস ঘোষণা করতে হয়তো পারেন, কারণ তাদের শাফিন আহমেদ মারা গেলেন, উনি এত বড় একটা শিল্পী। শাফিন আহমেদ মারা গেলেন, উনি নীরবে চলে গেছেন না, মানে মিডিয়া কাভারেজও সেরকম পায়নি এই আন্দোলনের জন্য। তো সেগুলাকে আপনি বড় চোখে দেখছেন না। হাসান আরিফের জন্য হ্যাঁ না, জেমস মারা গেলেন, বেঁচে আছে আইয়ুব বাচ্চু, এবং ৩ ঘন্টা নাকি মন্ত্রিসভা এটা নিয়ে শুধু আলোচনাই হয়েছে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে, হ্যাঁ, যে উনার মৃত্যু নিয়ে। তাহলে উনি মারা গেছেন, জাতীয় শোককে কি আপনি একটা খেলার জিনিস মনে করেন? জাতীয় শোক হতে পারে ভূমিকম্প হয়ে অর্ধেক মানে ধ্বংস হয়ে গেলে, বড় একটা সিডর হলে, রাষ্ট্রের বড় ধরনের ডিজাস্টার না, বড় বড় ডিজাস্টার হলে। তো মানে জাতীয় শোককে যদি এত ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যান, ওই যে যেটা ভাই বলছিলেন যে এনজিও চালানো দেশ চালানো, উনি বলেছেন যে শিক্ষকতা করা যায় দেশ চালানো। আমি মনে করি শিক্ষকরাও এর থেকে ভালো দেশ চালাতে পারবে, তাই না? শিক্ষক সেহেতু ওই জায়গায় আরেকটা কথা বলি, দেখেন সেটা হচ্ছে যে 40 কোটি প্রাথমিক এবং মানে বইয়ের দরকার, স্কুল শুরু হয়ে যাচ্ছে না, 1 তারিখে 2 তারিখে শুরু হবে, 4 কোটি ছাপাতে পেরেছে, 40 কোটি কিন্তু এখনো ছাপাতে পারেনি। তার মানে স্কুলে যে বাচ্চাগুলো যাবে তারা নতুন বই পাবে না। এটার দিকে সবাই সরকার, পাবে না, হ্যাঁ সবাই পাবে না। তাহলে এটার দিকে সরকার দৃষ্টি দিয়েছে। দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি, কোন পর্যায়ে গেছে। বিশ্বাস করেন এখন আমরা শিক্ষক এগুলো বললেও এখন মানে সব কিছুতেই তো ভয় লাগে, কারণ এই যে এনটিএমসি বাতিল তো হয়নি না, পেগাসাসের গল্প শুনে আসছি, বলেছে যে পেগাসাস ব্যবহার হয় না। তাহলে আপনার আমার কথা যে আরিপে তো শুনে না। একটু অ্যাড করি, সাইবার নতুন একটা আইন করছে যে সাইবার বুলিং, হ্যাঁ, তার মানে দেখেন যেটা নিয়ে এই উপদেষ্টারা আসিফ নজরুল স্যার বলেন, রিজওয়ানা আপা বলেন, সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তারাই আবার এইটার একটা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছে। তার মানে আপনাকে একটা সার্ভিলিয়েন্সের মধ্যে অলওয়েজ রাখবে, তাই না? তাহলে এই যে দেখেন যে বিষয়গুলো, যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, এই জায়গাগুলোতে দেখেন কি হয়েছে, যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্ররা কয়েকদিন আগে ঘোষণা দিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষক সমিতির কোনো ইলেকশন বা কোনো ইলেকশন হতে পারবে না জাকসু ডাকসু এগুলো না হওয়া পর্যন্ত। দেখেন শিক্ষক সমিতি কিন্তু ছাত্রদের জন্য যেমন জাকসু ডাকসু, আমাদের জন্য কিন্তু শিক্ষক সমিতি, তাই না? আমার কথা বলার জায়গা। ছাত্ররা এটা বুঝতে পারে না যে একটা শক্ত সামর্থ্য শিক্ষক সমিতি থাকলে তারাই জাকসুর কথা বলবে। এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের শিক্ষক সমিতির মানে নির্বাচনী এজেন্ডার মধ্যে এটা একটা বিষয় ছিল যে আমরা জাকসু চাইবো। সেই ইলেকশনটা হতে দিতে চাইনি এবং সেটা বহু মানে নেগোসিয়েশনের পরে সেটা আমরা করতে পেরেছি। কিন্তু এই যে দেখেন সব জায়গাতে কিছু হলেই রাস্তা বন্ধ, কিছু হলেই বা
যে মানে শিক্ষা নিয়ে যে এত কিছু হলো, কোটা নিয়ে, চাকরি নিয়ে, এই ছাত্ররাই কিন্তু অটো পাসকে মেনে নিল না। অটো পাস তাদের দাবির মধ্যে, ফেল করেছে, আপনি সচিবালয় ঘেরাও করছে। তাহলে আপনার যে মানসিকতা, সেই জায়গা তো কোনো পরিবর্তন আসে নাই। সেই সংস্কারটাই কি বরং আগে হওয়া দরকার না? এই সংস্কারটাই কি আগে হওয়া দরকার না, যে যেখানে আপনি রাস্তা আটকাবেন না? বা এই সংস্কারটাই কি হওয়া দরকার না? আজকে দেখেন ছুটির দিন ছিল, আজকে আমি গুলশানের 1 থেকে 2-তে যেতে আমাকে আধা ঘন্টা বসে থাকতে হয়েছে, কারণ কোনো ট্রাফিক কাজ করে না। বাসগুলো দেখেন কোনো লেইনে চলে না, যেখানে ইচ্ছা বাস থামাচ্ছে। জনদুর্ভোগ, এই যে ট্রাফিক সিস্টেম যা হচ্ছে, মানে এটা এমন না যে আজকে নতুন, এটা আমরা এগুলার ভেতর দিয়েই আছি। কিন্তু আপনি যখন সংস্কারের ধোঁয়া তুলছেন, আপনি এত বড় বড় কথা বলছেন, সব কিছু পরিবর্তন করতে চাচ্ছেন, আমার বেসিক নিডটা আপনি পরিবর্তন করবেন না? মানে সেই জায়গাটা আপনি দৃষ্টিপাত করেন। বুয়েটের একটা ছাত্র দেখেন, রাস্তায় দাঁড়িয়ে ছিল ছেলেটা, না, পুলিশ ওর বাইক থামে পেপার চেক করছিল, একজন এসে তাকে মেরে দিয়ে চলে গেল। এই শহরে কি হয়েছে? উন্নয়নের নামে বড় বড় মানে কি ফুট ওভার ব্রিজ তৈরি হয়েছে, এক্সপ্রেস হাইওয়ে তৈরি হয়েছে, এবং সেটা আপনার মাথায় পড়ে আপনি মারা গেছেন। আমি মনে করি উন্নয়ন কি? উন্নয়ন হচ্ছে আমি আজকে নিরাপদে বাসায় ফেরত যেতে পারবো, সেটার নিশ্চয়তা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা কত আপনার প্রবৃদ্ধি হলো, মাথাপিছু আয় কত, সেটার থেকে আমার জীবনের স্বস্তি, আমার বেঁচে থাকার নিরাপত্তা, আমাকে ঘরের ভিতর এসে সাগর রুনির মতো কেউ হত্যা করে যাবে না, আমি মনে করি সেটা উন্নয়ন। তো সেই উন্নয়নের দিকে তো আমাদের কোনো চোখ নাই। আমাদের চোখ হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না, 16ই ডিসেম্বর পালন করব কি করব না, ক্রিকেট খেলা, ফুটবল কেমন, সেগুলো হচ্ছে আমাদের যারা আমরা মনে করছি যে ফিউচার লিডার, তারা আজকে মানে মিডিয়াতে সেসব কথা বলছে। তাহলে মানে কোথায় পরিবর্তন, কোথায় সংস্কার? আজিজ ভাই, আমাদের হাতে বেশি সময় নেই, এই যে আমি ওই শেখ হাসিনার বিষয়টা একটু অ্যাড হ্যাঁ করি। প্লিজ। সেটা হচ্ছে আমাদের বন্দি বিনিময় চুক্তি 2016 সালে, 13 সালে হয়, 16 সালে 16 সালে স্বাক্ষর। অ্যামেন্ডমেন্ট। রিনিউ হয়। সেখানে আপনার বন্দি বিনিময় চুক্তিটা ইজি করার জন্য 2016 সালে এটা স্বাক্ষর হয়। তো সেখানে কিন্তু বলা আছে যে এক দেশে আর এক দেশে যদি বন্দি বিনিময় করতে চায়, সেটা সহজ করার জন্য আমরা অনুপ চেটিয়া সহ অনেককে ফেরত দিয়েছি। ওরা জেএমবির নেতা সহ আমাদের ফেরত মাজিদ দিয়েছে। সাহেব না, শেখ এখন হাসিনা। ওখানে কয়েকটা ক্লজ আছে। একটা হচ্ছে যে কারো বিরুদ্ধে যদি মানবতা বিরোধী এবং ওই ফৌজদারি কোনো হিনিয়াস কোনো ক্রাইম যদি থাকে থাকে, তাহলে তাকে চাইলেই, ট্রায়ালে উঠলেই তাকে চাইলেই ফেরত দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, 1 নম্বরে আছে। 2 নম্বর হচ্ছে ওই লোক যদি, অর্থাৎ যার বিচার হচ্ছে, তার যদি যে দেশে সে লুকায় থাকে বা অবস্থান নেয়, সেই দেশে যদি তার বিচার হয়, তাহলে সে ফেরত নাও দিতে পারে। 1। 2 হলো যে আরেকটা ক্লজ আছে যে যদি দেখা যায় তাকে ভিকটিম করা হবে, রাজনৈতিক কারণে ভিকটিম করা হবে, তাহলে যে দেশে আছে সেই দেশ যদি মনে করে, তাহলে তাকে ফেরত নাও দিতে পারে। সেখানে হিন্দুস্তান টাইমস এটার একটা অ্যানালাইসিস দিছে যে কি, যে যারা ক্ষমতায় আছে তারা শেখ হাসিনার প্রতিপক্ষ, সুতরাং তাকে বিচার করবেই, গায়ে মানে জোরে করতে বিচারটা পারে, তারা ফেয়ার ট্রান্সপারেন্ট হবে বিচার না। হবে না। হ্যাঁ। সুতরাং এইটাই ধরে, এই ক্লজ দেখে তারা শেখ হাসিনাকে নাও দিতে পারে। তা আমরা ইতিমধ্যে তার ব্যাপারে যে আচরণটা ভারতের দেখতে পাচ্ছি, তারা কোনোভাবেই দিবে না, প্রয়োজনে আরও খোঁড়া যুক্তি তৈরি করবে, দিবেই না, বলবেই না কিছু। যেমন চিঠি দিছে, উত্তর দেয় নাই, দিবে না, ডিপেন্ড ডাম হয়ে পড়ে থাকবে, দিবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা নিরাপদ না হবে এবং ওই দেশে থাকবে, আমাদের কিন্তু কূটনৈতিক টানাপোড়েন চলতেই থাকবেই। এখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ইভেন মানবাধিকার সংস্থাগুলো যেহেতু বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়, তারা তো এটাতে মনে হয় না তারাও এটাতে একটা ভেটো দিবেন শেখ হাসিনাকে পাঠানো। যদিও ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ড থাকুক কোনো দেশে, সেটা আমি চাই না, কিন্তু আমার মনে হয় যে এটাও একটা সিভিয়ার একটা ক্লজ হবে শেখ হাসিনাকে না দেওয়ার পেছনে, যে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করে। কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল বলছে যে শেখ হাসিনাকে এই অপরাধের বিচারের পরে ওনারা মৃত্যুদণ্ড রহিত করার একটা বিল আনবেন আর কি। তার এই অপরাধের মৃত্যুদণ্ড তারা করে দিতে চান, মানে তার বক্তব্য যে হাসিনা যে ধরনের অপরাধ করছে তার মৃত্যুদণ্ডই প্রাপ্য।
হ্যাঁ, মানে এটা উনি বলতে পারেন, কিন্তু আপনি যদি মানে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, মানবিক জায়গা থেকে দেখেন, তাহলে আমি মনে করি না যে কোনো পানিশমেন্টে আসলে মৃত্যুদণ্ড হতে থাকে। আপনি বরং একজন মানুষ বেঁচে থাকবে কিন্তু সারা জীবন প্রিজনের ভেতর থাকবে, কারাগারে বন্দি থাকবে, আকাশ দেখতে পাবে না বা মুক্তভাবে হাঁটতে পারবে না। আমি মনে করি যে সেটাই হচ্ছে তার মৃত্যু সবচেয়ে বড় কঠিন শাস্তি, লাইফ যেটা ইমপ্রিজনমেন্ট যেটা আপনি বলছেন হ্যাঁ, যে কিন্তু যেটা দেখেন অলরেডি কিন্তু আমাদের দেশে একজন পেয়ে গেছেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে যেভাবে বন্দি করে রাখা হয়েছিল, হ্যাঁ, তিনি আকাশ দেখতে পারেননি, একটা মানুষ, একটা জননেত্রী যিনি হাজার হাজার মানুষের মাঝখানে simple একটা থাকতেন, মামলা হ্যাঁ, যেটা তাকে একটা দুর্নীতি সিম্পল হয়নি। মামলা যেটা দুর্নীতি হয়নি, টাকা বরং বেড়েছে, একটা সিস্টেমের প্রবলেমের কারণে তাকে যে অপদস্থটা করা হয়েছে, যেভাবে সাজা দেওয়া হয়েছে, আমি মনে করি যে এটাই হচ্ছে মানে এক ধরনের মানে শাস্তি বেগম খালেদা জিয়াকে দেয়া হয়েছে অন্যায়ভাবে, যে উনি সব কিছুর মানে থেকে দূরে থাকতে হয়েছে। এটাই একজন পলিটিশিয়ানের জন্য, একজন মানুষের জন্য মৃত্যুরই শামিল। তো এটারও আসলে বিচার হতে হবে। তবে একটা পজিটিভ জিনিস দেখলাম যে উনি বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। আমরা আশা করব উনি ফেরত আসবেন, সুস্থভাবে ফেরত আসবেন, এবং উনাকে মানে যে সম্মানটা এই সরকার দিয়েছে অথবা আল্লাহ কর্তৃক যে মানে সম্মানটা উনি পেয়েছেন, আমি মনে করি যে এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি ওনার। ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ নাহারিন আই খান আপনাদের সময় দেওয়ার জন্য। আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।